সন্তানের গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। রিজওয়ানা হাসানের বিতর্কিত মন্তব্যের জেরে আবারও রাজনীতিতে সরব জামায়াত। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তারা। দেশের নির্বাচনী প্রক্রিয়া কি ডিপ স্টেট বা গুপ্ত শক্তির অধীনে চলছে, যেখানে ব্যালট বক্সের ফলাফল নয় উপদেষ্টাদের ব্যক্তিগত এজেন্ডা বা আন্তর্জাতিক চাপে তৈরি গোপন চুক্তির প্রধান? বিএনপি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের মধ্যে যে সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করছে। আর রিজওয়ানা বলছেন যে তারা জামায়াতকে ঠেকাতে চেয়েছিলেন কিভাবে? নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে। তবে তো আমরা ঠিকই বলেছিলাম যে নির্বাচনটি ইঞ্জিনিয়ার হয়েছে। জামায়াতকে ঠেকানোর নামে হোক কিংবা যেভাবেই হোক নির্বাচনটি যে ইঞ্জিনিয়ার হয়েছে সেটা যে রিজওয়ানা স্বীকার করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ দিয়ে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানাই। সেটা শুধু এ কারণে নয়, তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণে। ডক্টর আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এক অদ্ভুত মিল। ক্ষমতায় থাকাকালীন তারা ছিলেন সংস্কারের মুখ, কিন্তু ক্ষমতা ছাড়ার পরই তাদের বিরুদ্ধে জমা পড়েছে একের পর এক অভিযোগ। তাহলে প্রশ্নটা এখানে, এই অভিযোগগুলো কি সত্যিই কোনো বড় দুর্নীতির ইঙ্গিত, নাকি এগুলো রাজনৈতিক বাস্তবতার অংশ? উপদেষ্টা পরিষদ কিংবা তার আমলে যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধেই কেন দুর্নীতির এত অভিযোগ আসছে? তারা সংস্কার করে এত যে মুখে ফেনা তুললেন, তারা দেশটাকে পাল্টে দিতে চাইলেন, তারা বর্বর যুগ থেকে সভ্যতায় এসেছি এরকম ঘোষণা দিলেন। এরকম ঘোষণার পরেও প্রফেসর ইউনূস নিজেই তো আমরা দেখেছি যে সবথেকে বেশি নিজের স্বার্থ উদ্ধার করেছেন। 666 কোটি টাকা কর্মকুব থেকে শুরু করে এমন কোনো সুযোগ সুবিধা নেই, তার প্রতিষ্ঠানগুলোর জন্য সব সুযোগ সুবিধাই তিনি নিয়েছেন। আসসালামু আলাইকুম, জানিয়ে দেব এই মাত্র সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। গণভোট আর জুলাই সনদ, এই দুটি ব্যাপারই যে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য করা হয়েছে তা দিন দিন প্রমাণ হতে শুরু করেছে। প্রথম থেকেই বলে আসছি যে অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করে বাংলাদেশকে জঙ্গি শাসনের হাতে তুলে দিতে চেয়েছে, এবং সে কারণে তারা প্রথমেই বাংলাদেশের সংবিধান বদলাতে চেয়েছে, যা অর্জিত হয়েছে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত থাকে বলুন তো? এই প্রশ্নের উত্তরের মাঝেই আছে কেন ইউনূস, জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি সংবিধান ছুড়ে ফেলে দিতে চেয়েছিল, দিতে চায় এখনো। দেশের রাজনীতিকে আবারও উত্তাল করতে গণভোট, সংবিধান সংস্কারের নামে জুলাই সনদ বাস্তবায়ন ইত্যাদি বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে। বিএনপি এটা সামাল দিতে পারবে কিনা সেটা সময় বলে দেবে, কিন্তু এটাও মনে হচ্ছে যে বিএনপির একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। গণভোট হয়েছে, কিন্তু গণভোটের অধ্যাদেশই এখন হাইকোর্টে ঝুলছে। জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু সেই সনদ বাস্তবায়নের আদেশও আদালতের রুলে স্থগিত। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু সেই শপথ নেওয়াই এখন আইনি প্রশ্নের মুখে। অর্থাৎ গণ আছে, ভোট আছে, কিন্তু ভোটের অধ্যাদেশ নেই। জুলাই আছে, সনদ আছে, কিন্তু সনদের আইনি বাস্তবতা নেই। এই বহুচারিতার মধ্য দিয়েই রাষ্ট্রযন্ত্র নিজেই নিজের সৃষ্টি করা কাঠামোকে অস্বীকার করছে, যা কোনো সুস্থ রাষ্ট্রের চরিত্র হতে পারে না। একটা ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে আমরা যাচ্ছি এবং পড়তেও যাচ্ছি। আইনজীবীরা বলেছেন সংবিধানে গণভোটের কোনো বিধান নেই, তাহলে গণভোট হলো কিভাবে? আবার জুলাই সনদের আদেশ হলো রাষ্ট্রপতির অধ্যাদেশে, কিন্তু সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে এ ধরনের অধ্যাদেশ জারির ক্ষমতা দেয় না। অর্থাৎ যে দুটি কাঠামো দিয়ে রাষ্ট্র পরিচালনার নতুন নিয়ম তৈরি করা হয়েছে সেই দুটোই সংবিধান পরিপন্থী। তাহলে এই কাঠামোর ভিত্তিতে গঠিত সংসদ, সরকার, কমিশন সবকিছুই অবৈধ হয়ে যাবে না? এই প্রশ্নের উত্তর অবশ্য আমার একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে মঞ্জিল মোর্শেদ দিয়েছেন, যে নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট আছে নির্বাচন করার, নির্বাচন বাতিল হবে না গণভোট বাতিল হলেও। তার মানে কি এই প্রশ্ন শুধু আইনি নয়, রাজনৈতিক ভাবেও বিস্ফোরক। অর্থাৎ কারণ এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বর্তমান রাষ্ট্র ক্ষমতার পুরো কাঠামো ভেঙে পড়বে, আর যদি না হয় তাহলে সংবিধানকে অস্বীকার করে যে রাজনৈতিক কৌশল নেওয়া হয়েছে তার বিরুদ্ধে জনগণের আস্থা থাকবে না। বিএনপি এখন দ্বিমুখী খেলা খেলছে। একদিকে তারা সংসদে গিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। অর্থাৎ তারা ক্ষমতায় আছেন, কিন্তু ক্ষমতার বৈধতা দেওয়ার কাঠামোতে নিজেদের বেঁধে রাখতে চান না। এই কৌশল রাজনৈতিকভাবে চরম মনে হলেও আইনিভাবে এটি একটি ঝুঁকিপূর্ণ অবস্থান। কারণ আদালত যদি গণভোট এবং জুলাই সনদকে অবৈধ ঘোষণা করেন, তাহলে বিএনপির ক্ষমতার বৈধতাও খানিকটা প্রশ্নবিদ্ধ হতেই পারে। আর যদি আদালত এগুলোকে বৈধ বলেন, তাহলে বিএনপিকে অবশ্যই সংবিধান সংস্কার পরিষদে যেতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, যার মধ্যে আছে জামায়াতকে ডেপুটি স্পিকার দেওয়া, উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা, সবকিছুই এমন যা বিএনপির রাজনৈতিক ভিত্তিকে আসলে নড়বড়ে করে দিতে পারে। সর্বোপরি বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে একেবারে ধূলিসাৎ করে দিতে পারে। জামায়াত এবং এনসিপি পরিষ্কার বলে দিচ্ছে যে জুলাই সনদ একটি প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে ডেপুটি স্পিকার আছে, তত্ত্বাবধায়ক সরকার আছে, উচ্চকক্ষ আছে, সংবিধান সংস্কার আছে। এই প্যাকেজের একটি অংশ নিলে পুরো প্যাকেজ নিতে হবে, আংশিক বাস্তবায়ন হবে না। অর্থাৎ জামায়াত ডেপুটি স্পিকার পদ নেবে না যতক্ষণ না পুরো সনদ বাস্তবায়িত হচ্ছে। এই অবস্থান রাজনৈতিকভাবে জোরালো, কারণ এটি জামায়াতকে তার রাজনৈতিক কাঠামো, তার মুক্তিযুদ্ধকে অস্বীকার, বাংলাদেশকে অস্বীকার, এবং এসবই তার রাজনীতি, এবং সেই রাজনীতিটা সে করছে আবারও, এবং
ফলে সরকারকে চাপ দিচ্ছে এই রাজনীতিতে ঢোকার জন্য। কারণ সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে জামায়াত বলতে পারবে যে আমরা তো রাজি ছিলাম, সরকারই রাজি নয়। আর যদি সরকার সনদ বাস্তবায়ন করে তাহলে জামায়াত রাষ্ট্রীয় কাঠামোর ভেতর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাবে এবং জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধিতা, স্বাধীনতা বিরোধিতা সব আইনি কাঠামো পেয়ে যাবে, যা বিএনপি কেন বাংলাদেশের কেউই চাইবে না। তার মানে এই অঙ্কের মধ্যে আছে বহু রকমের সংঘাত। মাঠে সব পক্ষের কর্মীরাই নেমে পড়েছে। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে তার প্রভাব পড়েছে ক্যাম্পাসে, চায়ের দোকানে, সর্বত্র। ছাত্রদল যেমন বলছে জামায়াতকে ডেপুটি স্পিকার দেওয়া মানে মুক্তিযুদ্ধের মূল্যবোধের সঙ্গে আপোষ করা, আর ছাত্র শিবির বলছে গণভোটের রায় না মানা মানে গণতন্ত্রের সঙ্গে প্রহসন। মানে এই দুই বক্তব্যের মধ্যে কোনোটি সহজে খণ্ডন করা যাবে না হয়তো, কারণ দুটোই আসলে এক পক্ষ আরেক পক্ষকে শেষ করে দিতে চায়। আর এই সত্যগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতি এখন একটি সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বা অলরেডি পড়ে গেছে, যেখানে সংবিধান নেই, আইন নেই, কেবল আছে রাজনৈতিক স্বার্থের টানাটানি। তাই গণভোট আছে কিন্তু ভোটের অধ্যাদেশ নেই, জুলাই সনদ আছে কিন্তু সনদের আইনি বাস্তবতা নেই, সংসদ আছে কিন্তু সংসদের ভিত্তি আসলে কতটুকু সেটা নিয়ে প্রশ্ন আছে, সরকার আছে কিন্তু সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন আছে। এই অবস্থাকে আমরা বলতে পারি রাজনৈতিক একটা শূন্যতার দিকে বাংলাদেশকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে রাষ্ট্র চলছে কিন্তু রাষ্ট্রের কাঠামোটা নড়বড়ে। আর এই নড়বড়ে কাঠামোর ভিতরে দাঁড়িয়ে প্রতিটি দল নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। কেউ আদালতের দিকে তাকিয়ে আছে, কেউ প্যাকেজের দিকে তাকিয়ে আছে, কেউ পদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ জনগণের দিকে তাকাচ্ছে না, দেশের দিকে তাকাচ্ছে না। দেশের অবস্থা এখন খুব ভয়াবহ। ইরান যুদ্ধ দেশকে আরো সংকটের মধ্যে ফেলে দিয়েছে এবং এই সংকটের সর্বত্র যে সংকট, এই সংকট ঘনীভূত হচ্ছে এবং সবাই তাকিয়ে আছে সংসদের দিকে। কারণ গণভোট আর জুলাই সনদ দুটোই জনগণের নামে করা হয়েছে, কিন্তু জনগণ এখানে কেউ নয়। জনগণ শুধু একটি শব্দ যা ব্যবহার করা হয় রাজনৈতিক ফায়দা তোলার জন্য। আর এই শব্দের ভিত্তিতে যে রাষ্ট্র গড়া হচ্ছে সেটি একটি গণতন্ত্রহীন গণরাষ্ট্র হবে কিনা তা নিয়ে এখন সবাই প্রশ্নের মুখে পড়েছে। গণতন্ত্রহীন গণরাষ্ট্র তো হতে পারে না, কারণ গণ থাকবে, ভোট থাকবে না, জুলাই থাকবে, সনদ থাকবে না। একটা প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্র দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।